বলেই প্রভাত ভেতরে প্রবেশ করলো। অজান্তা জানে প্রভাতের কি হয়েছে, জেনেও শুকনোভাবে অভিনয় চালিয়ে গেল। অজান্তা অনেকদিন ধরে প্রভাতকে ভালোবাসে। সব রকম চেষ্টা করেও প্রভাতের মনে বন্ধুত্বের চেয়ে বেশি জায়গা পায়নি। প্রভাতও জানে অজান্তা তাকে ভালোবাসে। প্রভাতের বাবার বন্ধুর মেয়ে সে। গত রাতে প্রভাতের বাবা ওয়াসিল চৌধুরী অজান্তাকে খবর দিয়ে এনেছে। অজান্তা পূর্ণতাকে দেখে এগিয়ে গেল। পূর্ণতাকে দেখে মৃদু হেসে বলল, কি হয়েছে পূর্ণতা, তুমি কিছু জানো? পূর্ণতা মিহি কণ্ঠে উত্তর দিল, না আপু, জানি না। অজান্তা একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, তোমাদের বিয়ে কবে? জানি না আপু। এত সুন্দর হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে হচ্ছে, তাও মুড অফ কেন? আমি হলে সারা শহর কে জানাতাম আনন্দে। ওনাকে বিয়ে করাই তো সব আনন্দে পানি ঢালার মতো। তাই নাকি? তাহলে প্রভাতকে আমার হাতে দিয়ে দাও। ওর মতো হ্যান্ডসাম ছেলেকে পেলে সারা জীবন মাথায় তুলে রাখবো। তাহলে নিন আপু, আমি বেঁচে যাই। মনে মনে কেন যেন জেলাস ফিল হলো পূর্ণতার। সে ভালো না বাসুক, তাই বলে অন্য কেউ কেন ভালোবাসবে? কেন প্রভাতকে নিয়ে মানুষ এত টানাটানি করবে? এমন সময় প্রভাত বেরিয়ে এলো ঘর থেকে। পরনে সাদা হাতা লম্বা গেঞ্জি, গেঞ্জির হাতা গোটানো, পরনে ব্ল্যাক জিন্স। অজন্তা হাঁ করে তাকিয়ে আছে প্রভাতের দিকে, ঠোঁটে মিষ্টি হাসি। দিন কেটে গেল। ওয়াসেল এবং প্রভাত বাড়িতে ছিল না। অজান্তা, পুষ্প এবং পূর্ণতা ওদের রুমে বসে আছে। তিনজনে গল্প করছে। এমন সময় সজল দরজায় কড়া নেড়ে বলল, আসবো? পুষ্প গলা এগিয়ে দিয়ে বলল, জি, আসুন সজল ভাই। সজল রুমের ভেতরে প্রবেশ করে লজ্জারাঙ্গা চোখে পূর্ণতার দিকে তাকালো। সারাদিনের ব্যস্ততায় সে পূর্ণতার কাছে চিঠি বিষয়ে শুনতে পারেনি, তবে অপেক্ষায় ছিল কখন নিরিবিলি হবে। সজলের চোখ মুখের অবস্থা দেখে পূর্ণতা কিছুটা সন্দিহান। চোখ মুখের লজ্জা ভাবটা অদ্ভুত দেখাচ্ছে পূর্ণতার কাছে। অজান্তা সজলকে দেখে বলল, তোমার প্রভাত ভাই কি এসেছে? সজল বলল। জি, এসেছি। অজান্তা বলল, তোমরা থাকো, আমি একটু প্রভাতের সাথে দেখা করে আসি। পুষ্প পূর্ণতার মুখের দিকে তাকালো। পূর্ণতা হাসি খুশি মুখ নিয়ে বলল, যান। অজান্তা চলে গেল। পুষ্প কপাল কুঁচকে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, কোথাও কি কিছু পুড়েছে? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। পূর্ণতা কপাল কুঁচকে বলল, কি পূর্বে? আশ্চর্য, কি আশ্চর্য! কার যেন মন পড়ছে। পূর্ণতা একগাল হেসে বলল, ট্রাস্ট মি, খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। আমি খুব বড় বাজাবাজি। এই যে বাজা বাজা করছিস, একদিন দেখবি ভাইয়ার আশেপাশে কাউকে সহ্যই হবে না তোর, তাই না সজল ভাই? পুষ্প সজলের দিকে তাকিয়ে কথাটা বলল। পুষ্পের কথাবার্তা সজলকে পোড়াচ্ছে। সজল কোনোভাবে চাইছে না পূর্ণতার সামনে প্রভাতকে নিয়ে কিছু বলুক। সে চিঠিতে লিখেছিল পূর্ণতা চাইলে এখান থেকে সে পূর্ণতাকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু পূর্ণতার মাঝে কোনো অনুভূতি দেখা যাচ্ছে না। পূর্ণতা কি চিঠি পড়েনি? সজল পূর্ণতাকে বলল, একটু জরুরি দরকার ছিল, বাইরে আসবে? পূর্ণতা, আমার চিঠি পড়েছিলে? হ্যাঁ। কেমন লাগলো? তোমার অনুভূতি কি? সত্যি বলতে চমৎকার সজল ভাই। আমি নিশ্চিত ছিলাম তুমি বুঝবে। আসলে সরাসরি অনেক কিছুই বলতে লজ্জা করে। মনে মনে যা ভাবি তা বুঝতে পারি না। পূর্ণতা ভ্রুকুচকে বলল, এমন সিম্পল কথা কি চিঠিতে বলা লাগে? অনুভূতির কথাগুলো এই পৃথিবীর সবচেয়ে কঠিন কথা। আরে আপনি তো আর প্রেম নিবেদন করেননি যে কঠিন লাগবে। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই তো আমি খুশি। আসলে এতদিন আমারও একটু আনইজি লাগতো আপনার সাথে কথা বলতে। সজলের কিছুই বোধগম্য হলো না। পূর্ণতার কথার মানে কিছুই যেন স্পষ্ট হলো না। প্রেম নিবেদন করেনি মানে? পূর্ণতা এসব কি বলছে? সে তো চিঠিতে স্পষ্ট পূর্ণতাকে শেষবারের মতো আরেকবার ভাবতে বলেছে। সজল সন্দিহান মনে প্রশ্ন করল, আমি চিঠিতে কি লিখেছি বলো তো? লিখেছেন আমাকে আর কোনোদিন প্রেম ভালোবাসা জাতীয় কথা বলবেন না, ভাবি ডেকে ডেকে ফেনা তুলবেন। সজল ভাই, আমি সত্যি অনেক খুশি হয়েছি। আসলে আমিও কোনোদিন আপনাকে অমন নজরে দেখিনি। সজলের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। সে কিছুই বুঝতে পারছে না এসব কি বলছে পূর্ণতা। এরই মাঝে প্রভাত বের হলো ওর রুম থেকে। মাত্রই শাওয়ার নিয়েছে সম্ভবত। পরনে শর্ট প্যান্ট, গায়ে কালো গেঞ্জি। অজান্তা প্রভাতের চুলে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে পানি ফেলে দিচ্ছে।
আকস্মিক পূর্ণতার নজরে এলো সে দৃশ্য। প্রভাত হাত দিয়ে অজান্তার হাত সরিয়ে দিল। অজান্তা বলল, দেখো তোর হবু বউ তোকে পাত্তা দেয় না, তোরই কাজিনের সাথে হেসে হেসে ফিস ফিস করছে। অজান্তার কথায় প্রভাত শরীর মুড়ে তাকালো পূর্ণতার সজলের দিকে। তাকিয়ে অজান্তাকে বলল, আই ডোন্ট কেয়ার, তার যা ইচ্ছে করুক। অজান্তা আরেকটু আগুনের ফুলকিতে বাতাস দিতে বলল, প্রভাত চৌধুরীর হবু বউ কিনা অন্য পুরুষের সাথে এত ঢলাঢলি? প্রভাতের আত্মসম্মানে লাগলো কথাটা। সে অজান্তার কথার কোনো উত্তর না দিয়ে সোজা হেঁটে গেল পূর্ণতা এবং সজলকে পাশ কাটিয়ে। যাওয়ার সময় পূর্ণতার দিকে একবারও তাকালো না। পিস পিস অজান্তাও আছে। সে ভয়ার্ত চোখে সজলের দিকে তাকালো। পূর্ণতার চাহনি দেখে সজল পূর্ণতার হাত ছেড়ে দিল। ঢোক গিলে বলল, তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? পূর্ণতা অন্য মনস্কভাবে উত্তর দিল, না কিছু নেই, এমনি। কেমন যেন দেখাচ্ছে। আপনি থাকুন, আমি বাড়ির ভেতর যাচ্ছি। হঠাৎ পূর্ণতার মনে হলো প্রভাতকে। তাকে দেখাতে অন্য একজনের সাথে কেন আসবে সে? এটা করা একদম তার উচিত হয়নি। সজল পেছন থেকে আবার পূর্ণতার হাত টেনে ধরে বলল। দাঁড়াও পূর্ণতা। পূর্ণতা এবার চমকালো না, তবে অবাক হলো সজল আজ হুটহাট করে তার হাত ধরছে কেন। পূর্ণতা ঘুরে দাঁড়িয়ে নিজের হাত ছুটিয়ে নিয়ে বলল, কি সমস্যা সজল ভাই, হুটহাট হাত ধরছেন কেন? পূর্ণতা খেয়াল করলো সজল ঘামছে। কিছু একটা গড়বড় মনে হচ্ছে পূর্ণতার কাছে। সজল কপালের ঘাম মুছে বলল, তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে পূর্ণতা। পূর্ণতার সজলের আচরণ একদম ভালো লাগছে না। বিরক্ত কণ্ঠে বলল, আমার সাথে আপনার আবার কিসের সিরিয়াস কথা? আর কতবার সিরিয়াস কথা বলবেন? তুমি আমার চিঠি পাওনি? পেয়েছিলাম তো। চিঠিতে আমি যা লিখেছিলাম তুমি তো সেগুলো বললে না। তুমি কি মজা করলে নাকি সত্যি চিঠিতে ওই সব লেখা ছিল? আমি মজা করব কেন? আপনি তো স্পষ্ট লিখেছেন আমাকে, আর কোনোদিনও প্রেম ভালোবাসা কিচ্ছু লিখবেন না আপনি। আমি এসব লেখিনি কিছু। নিশ্চয়ই প্রভাতের হাতে চিঠি পড়েছিল, আর প্রভাতই এই চিঠি পাল্টে দিয়েছে। পূর্ণতা কপাল কুঁচকালো। কিছুটা অবাক হয়ে বলল, প্রভাত কেন চিঠি পাল্টাবে? আপনার চিঠি ওর কাছে কিভাবে যাবে? প্রভাত অনেক ধূর্ত। প্রভাতের পক্ষে অসম্ভব কিছুই নেই। দেখুন সজল ভাই, আমার এসব নিয়ে আলাপ আলোচনা করতে একদমই ইচ্ছে করছে না, এখন যাই আমি। সজল আবার পূর্ণতার হাত টেনে ধরে বলল, পূর্ণতা, তুমি এই বাড়ি থেকে মুক্তি চাও? আমি তোমাকে মুক্ত করব। চলো আমার সাথে। সজল কেমন যেন চোরের মতো বারবার পূর্ণতার দিকে তাকাচ্ছে। আমার সামনে পেছনে ডানে বামে তাকাচ্ছে। খুব অদ্ভুত লাগছে পূর্ণতার কাছে। সজলের এমন চাহনি সন্দেহজনক লাগছে পূর্ণতার কাছে। পূর্ণতা স্পষ্ট সজলের চোখে মুখে কামনা দেখতে পাচ্ছে। একদম অস্বাভাবিক দেখাচ্ছে সজলকে। সজল এবার পূর্ণতার দুই বাহু চেপে ধরে বলল, আমার তোমাকেই চাই পূর্ণতা, তোমাকে আমার লাগবেই। রাগে পূর্ণতার সমস্ত শরীর জ্বলে উঠল। সজলের এমন স্পর্শ তাকে বিরক্ত করল। গায়ে সমস্ত বল প্রয়োগ করে সজলের গালে থাপ্পড় মেরে বলল, আমি প্রভাতকে গিয়ে এক্ষুনি বলছি, বারবার আমায় স্পর্শ করছেন। প্রভাত জানলে আপনাকে শেষ করে ফেলবে একদম। পুরুষের চরিত্রে যখন খারাপ সত্তা প্রবেশ করে তখন তাদের ভালো মন্দ ভয় ডর কিছুরই ভয় থাকে না। এমন সময় কারেন্ট চলে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। অন্ধকারে কারো মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। পূর্ণতা অন্ধকারে হাতড়ে পেছনে ঘুরতে যেতেই পড়ে গেল। সজল ফোনের টর্চ চালিয়ে দেখলো পূর্ণতা নিচে পড়ে গিয়েছে। পূর্ণতাকে দেখে নিয়ে ফোনের আলো নিভিয়ে দিল। পূর্ণতা বুঝতে পারল তার সাথে খারাপ কিছু হতে চলেছে। বুকের মাঝে অজানা এক ভয় বাসা বাঁধল। আটকে উঠল সে ভয়ে। হৃৎপিণ্ড থরথর করে কাঁপতে শুরু করলো। তার মাথার মাঝে চক্কর দিয়ে উঠল। এই পৃথিবীর প্রতিটা পুরুষের জাতি কি তাহলে চরিত্রহীন? সজলের মতো বিশ্বস্ত মানুষও কিনা আজ তার সাথে এমন আচরণ করছে? যে সজলকে সে চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করত, সেই সজলই আজ তার বিশ্বাস ভাঙল। ছোটবেলা থেকে নিজের সবচেয়ে কাছের বিশ্বস্ত বলে যাকে ভেবে এসেছে, আজ সেই তার বিশ্বাস ভেঙে চুরে চুরমার করে দিল। তাহলে এই পৃথিবীতে কাকে বিশ্বাস করা যায়? এমনি পূর্ণতার পুরুষ মানুষের প্রতি নেগেটিভ ধারণা। সজলের এই আচরণ পূর্ণতার মন থেকে বিশ্বাস নামক জিনিস উঠিয়ে দিল। পূর্ণতা ধরেই নিল এই পৃথিবীতে কোনো পুরুষের কাছেই একাকিত্বে নির্জন কোনো নারীই সেফ নয়। যত সাধু পুরুষই হোক, নারীর প্রতি তারা কামুক দৃষ্টি ফেলবেই।
নারী হলো পুরুষের কাছে ভোগের বস্তু। পূর্ণতার সমস্ত ভয় সত্যি করে বিশ্বাস ভেঙে সজল হুমড়ি দিয়ে পড়ল পূর্ণতার উপর। অন্ধকারে পূর্ণতা কিছু দেখতে পারছে না, তাই আঘাতও করতে পারছে না। সে শুধু বলছে, আমার ছাড় জানোয়ার, নাহলে খুন হয়ে যাবে। আমি কিন্তু তোকে ছাড়বো না একদম। এমন সময় কয়েক জোড়া পায়ের শব্দ শোনা গেল। টর্চের আলো দেখা গেল দূরে। সেই আলো সজল এবং পূর্ণতার চোখের উপর পড়ল। ওয়াসিল গলা খ্যাক করে বলে উঠল, কে ওখানে? সজল সাথে সাথে পূর্ণতাকে ছেড়ে দিল। তখন ওয়াসিলের সামনে স্পষ্ট হলো সজল এবং পূর্ণতা এতক্ষণ অন্তরঙ্গ অবস্থায় ছিল। ওয়াসিলের সঙ্গে চৌধুরী বাড়ির বাগানের কিছু লোক ছিল। প্রত্যেকের চোখ কপালে উঠল সজল এবং পূর্ণতাকে এই অবস্থায় দেখে। সজল মাথা নিচু করে দাঁড়ালো। ওয়াসিল যা বোঝার বুঝে গিয়েছে, সে তার নিজের মতো করে বুঝল। বাকি সবাইও তাই বুঝল। ওয়াসিল সজলের দিকে তাকিয়ে চোখ গরম করে বলল, এখানে কি হচ্ছে? পূর্ণতা জোরে কেঁদে দিয়ে ওয়াসিলের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, চাচা, সজল আমার সাথে। এতটুকু বলে আর কিছু বলতে পারল না। পূর্ণতার শুধু কান্না পাচ্ছে, শরীর কাঁপছে থরথর করে। ওয়াসিল পূর্ণতার দিকে তাকিয়ে বলল, এখানে কি করেছিলে? পূর্ণতা কিছুই বলতে পারল না। ওয়াসিলের ভাবভঙ্গি দেখে সে বুঝল ওয়াসিল তাকেও অপরাধী ভাবছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো উপযুক্ত প্রমাণ এখন তার কাছে নেই। ওয়াসিল দুজনের দিকে তাকিয়ে বলল, দুজনে বাড়ির ভিতরেই চলো। পূর্ণতা আসার সময় কাঁদতে কাঁদতে ওয়াসিলকে বোঝানোর চেষ্টা করল, চাচা, আমি কিছু করিনি। সজল আমার সাথে খারাপ আচরণ করেছে। কিন্তু ওয়াসিল কোনো কথার জবাব দিল না। ওয়াসিল বাড়িতে ঢুকেই দেখল ডাইনিংয়ে প্রভাত আর অজান্তা বসে টিভি দেখছে। ওয়াসিল খুব জোরে ওয়াজেদকে ডেকে বলল, ওয়াজেদ, এখনই নিচে আয়। দেখ তো তোর মেয়ের কীর্তি। প্রভাত গভীর চোখে পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার চোখ দিয়ে অবিরাম নোনা জল গড়িয়ে পড়ছে। প্রভাত তীক্ষ্ণ দৃষ্টি মেলে পূর্ণতার দিকে তাকিয়েই আছে। অজান্তা আবার বলল, কি ঘটনা রে? প্রভাত থমথমে কণ্ঠে জবাব দিল, জানি না, তুই যেখানে আমিও সেখানে। ওয়াজেদ, তোর মেয়ের কাছে শোন, এত রাতে বাগানে কি করছিল? ওয়াজেদ সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কেন ভাই, কি হয়েছে? যা হয়েছে তা বলার মতো নয়। ছি ছি ছি, বাড়ির কাজের লোকদের সামনে মান সম্মান বলে কিছু আর বাকি নেই। হয়েছেটা কি? জমেলা খিটমিট কণ্ঠে বলল, জোয়ান ছেলে মেয়ে এত রাতে বাগানে কি করে তা কি তোকে বুঝিয়ে বলতে হবে নাকি? বুঝতে পারছিস না? ওয়াজেদ চিন্তিত মুখে পূর্ণতা আর সজলের দিকে তাকালো। ওয়াসিল যা বলছে সে তা স্পষ্ট বুঝতে পারল, তবুও প্রশ্ন চালিয়ে গেল। ওয়াসিল খিটমিট করে বলল, তোর মেয়ে আর সজল অন্তরঙ্গ অবস্থায় বাগানে ছিল। যা দেখছি তা বলার মতো নয়। এত বড় নিকৃষ্ট কাজ তোর মেয়ে কিভাবে করলো? পূর্ণতার কাঁদতে কাঁদতে হিচকি উঠে গিয়েছে। সে হিচকি ওঠা অবস্থায় বলল, চাচা, আপনি যা ভাবছেন তা সত্য নয়। আপনি যা দেখেছেন তা সত্য নয় চাচা। সজল আমার সাথে জোর করছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা।